মাইলস্টোনের মরদেহ শনাক্তে 5 পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ। জাতীয় বার্নে সিঙ্গাপুরের চিকিৎসক দল। 8 জনের অবস্থা সংকটাপন্ন। রাজশাহী বিমানবন্দরের আশেপাশে উঁচু গাছপালায় ফ্লাইট ওঠানামায় ঝুঁকি। ফ্লাইটে অভিযোগেও নেই পর্যাপ্ত ব্যবস্থা রাজধানীতে। এই গাছগুলা পার হয়ে ঠিক যাওয়ার পরে আমরা 2 রেড 2 হোয়াইট দিকে অনেক সময় 4 হোয়াইট হয়। 4 হোয়াইট হলে আমরা নামতে পারি না, আমরা মিস অ্যাপ্রোচ করে চলে যাই। জুলাইয়ে দুর্গগড়ে উত্তরা রাজধানী বিচ্ছিন্নে বুক পেতে শতাধিক শহীদ। নেতৃত্বে থেকেও উপেক্ষিত বেসরকারি শিক্ষার্থীরা। মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরেছেন বাসায়। এবং দোষমুক্ত হয়েও রক্ষা নেই ইসলামী ব্যাংকের। ফের বসছে অনভিজ্ঞ চেয়ারম্যান। প্রতিষ্ঠাতাদের ফেরানোর দাবি শেয়ারধারীদের। গ্রাহক হিসেবে মনে করি না যে জুবাইদুর রহমান স্যারের যে ব্যাকগ্রাউন্ড আমরা যতটুকু জানি, তিনি ইসলামী ব্যাংক পরিচালনার মতো ইতিপূর্বে কোনো ধরনের অভিজ্ঞতা আছে আমাদের জানা নেই। বর্তমান পরিষদ বা যেভাবে এটাকে সেট করা হচ্ছে তাদের প্রতি আস্থা রাখতে পারছে না। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি আর আমি মশিউর অনিক। আপাতত দেশে থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বুধবার বিকেলে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে আলোচনা ও পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সবশেষ তথ্য জানানো হয়। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 8 জনের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানানো হয়। আতিক মেজবা লগ্নের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত বয়ে বেড়াচ্ছে পুরো দেশ। হাসপাতালে পোড়া শিশু, শিক্ষক আর স্কুলের সহযোগী সদস্যরা কাতরাচ্ছে। সবার চোখই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রার্থনা আর যেন প্রাণ না যায়। যারা দগ্ধ শরীরে জীবনে ফেরার চেষ্টা করছেন তাদের জন্য সহমর্মিতা। চিকিৎসকেরাও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। বুধবার সকালে সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন দেশীয় চিকিৎসকরা। সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সং সি জ্যাক। হাসপাতাল পরিচালক স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন সফরকারী বিশেষজ্ঞ দলটি। পরে হাসপাতাল পরিচালক বুধবার দুপুর পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44 জনের সর্বশেষ তথ্য জানান। শারীরিক অবস্থা বিবেচনায় এই রোগীদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে 8 জনকে রাখা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়, যাদের অবস্থা প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়। আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে সারা বিশ্বের পোড়া রোগীদের চিকিৎসার প্রটোকল একই রকম জানিয়ে হাসপাতাল পরিচালক জানান, প্রয়োজন অনুযায়ী সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের কর্মপরিধি নির্ধারণ করা হবে। আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। তারা কিন্তু অসুস্থ। আমরা চিকিৎসা সামগ্রী ও পথ্য সরবরাহে কোনো ঘাটতি নেই বলেও জানানো হয়। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। আগের তুলনায় আধুনিক হওয়ায় রাজশাহী বিমানবন্দরে বাড়ছে যাত্রীচাপ। তবে বিমানবন্দরের আশপাশে উঁচু গাছ থাকায় লঙ্ঘন হচ্ছে বিমান নীতিমালা। ফলে ঝুঁকির মুখে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ ব্যবস্থা। বৈমানিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও নেই তেমন কোনো তৎপরতা। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন।
1984 সালে চালু হয় রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর। মাঝে 8 বছর বন্ধ থাকার পর 2015 সালে ফের চালু হয় ফ্লাইট কার্যক্রম। এরপর ধীরে ধীরে যাত্রী যাতায়াত ও আর্থিক সম্ভাবনা বাড়ায় যাত্রী সেবা, রানওয়ে সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। রাজশাহী নওগাঁ মহাসড়কে গ্রামীণ জনপদের প্রায় 162 একর জায়গায় গড়ে তোলা হয় রাজশাহী বিমানবন্দর। যাত্রী সেবা, রানওয়ে সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষ হয় এবছরের শুরুতে। এরপর থেকেই দাপ্তরিক, বাণিজ্যিক কিংবা ঢাকার সঙ্গে দ্রুততম যোগাযোগের ক্ষেত্রে আগের চেয়ে চাহিদা বেড়েছে আকাশপথের। প্রতিদিন 5টি ফ্লাইটে যাতায়াত করছে অন্তত 500 যাত্রী। বিমানবন্দরের 2টি ফ্লাইট একাডেমিও বাড়িয়েছে তাদের প্রশিক্ষণ সময়। তাতে অনেকটাই কর্মচাঞ্চল্য ফিরেছে বিমানবন্দরটিতে। তবে বিপত্তি বেঁধেছে বিমানবন্দরটির চারপাশে থাকা অন্তত 500 উঁচু গাছ নিয়ে। রাজশাহী বিমানবন্দরের রানওয়ের 2 প্রান্ত সহ 3 দিকে আছে এসব উঁচু উঁচু গাছ। খারাপ আবহাওয়ায় কিংবা রাতে উড্ডয়ন অবতরণে এই গাছগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, যা এরই মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছেন বৈমানিকরা। একই সঙ্গে বিমান নীতিমালায় আইকাও নিয়ম অনুযায়ী বিমানবন্দরের রানওয়ে প্রান্ত থেকে 15 কিলোমিটার এবং কেন্দ্র থেকে 180 মিটার পর্যন্ত কোনো বাধা রাখা যাবে না। বড় বড় গাছ আছে তাদেরকে স্লিপ দেয়, চিঠি করে ডাকানি পরে আপনার লেবার দিয়ে সব গাছ কাটালে বা কাটিয়েছে, অনেক কবার কাটিয়েছে। বিমানবন্দরের লোক এসে বলে যাই যে যার যার গাছ আছে, আমরা নিজেরা যার সীমানায় গাছ আছে তারা নিজেরাই নিজের খরচে কেটে নেই। অনেক দূর থেকে 1200 ফিটে আমরা যখন পাপি অনেক সময় দেখা যায়, কিন্তু এই যে আমরা নিচে নামলাম 450 ফিট দিয়ে, তখন এই যাওয়ার সময় অনেক সময় পাপিটা দেখা যায় না। কখন দেখা যায়? এই গাছগুলা পার হয়ে ঠিক যাওয়ার পরে আমরা 2 রেড 2 হোয়াইট দিকে, অনেক সময় 4 হোয়াইট হয়, 4 হোয়াইট হলে আমরা নামতে পারি না, আমরা মিস অ্যাপ্রোচ করে চলে যাই। এ বিষয়ে স্থানীয় কৃষক ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেছেন রাজশাহী বিমানবন্দর কর্তৃপক্ষ। সহযোগিতা চাওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছেও। আমরা ডাটা শিট তৈরি করার পরে আমরা জেলা প্রশাসককে জানাই এবং তার পাশাপাশি আমরা কিন্তু ওনাদের সাথেও কথা বলি। আমরা পজিটিভলি ওনাদের সাথে কথা বলছি। রাজশাহী বিমানবন্দরের 3 প্রান্তে তকিপুর, বাঘাটা, বৈরাগী ও মাস্তানপাড়ার গাছ মালিকরা বিমানের নিরাপদ উড্ডয়ন অবতরণ সম্পর্কে সচেতন। কার্যকরী ব্যবস্থার অংশ হিসেবে গাছের প্রকৃত সংখ্যা ও উচ্চতা নির্ণয়ে কাজ করছে জেলা প্রশাসন। গাছের প্রকৃত সংখ্যা নির্ধারণের জন্য সহকারী কমিশনার ভূমি পবা রাজশাহী এবং জেলা বন কর্মকর্তা রাজশাহীকে চিঠি পাঠিয়েছি। তারা সরেজমিনে তদন্ত করে গাছের প্রকৃত সংখ্যা এবং উচ্চতা নির্ধারণ করে প্রতিবেদন দিবেন এবং প্রতিবেদন পাওয়া মাত্রই দ্রুত গতিতে সেই বৃক্ষসমূহ জেলা পরিবেশ এবং বন সংরক্ষণ যে কমিটি রয়েছে তারা অপসারণের ব্যবস্থা গ্রহণ করবে। রাজশাহী বিমানবন্দরকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা। এতে যে কোনো দুর্ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজশাহী বিমানবন্দরের রানওয়ে 98/6000 ফুটের। এর 2টি প্রান্ত দিয়ে বিমান উড্ডয়ন এবং অবতরণ করছে। তবে পাইলটরা বলছে এই 2 প্রান্তের সীমানা প্রাচীর ঘিসে যে বড় বড় আম গাছ, তাতে অ্যাপ্রোচ লাইট দেখতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবগত করার পরও প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও গাছগুলো কাটার ক্ষেত্রে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। ফলে বিমানবন্দর দিয়ে নিরাপদ বিমান উড্ডয়ন এবং অবতরণের প্রশ্ন থেকেই গেল। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট হয়ে ওঠে উত্তরা। কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, এরকম নানান স্লোগানে তখন তারা রাস্তায় নামে। বিশেষ করে 18 জুলাই রণক্ষেত্রে পরিণত হয় বিমানবন্দর মহাসড়ক। আর শতাধিক শহীদ উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বুক পেতে দাঁড়িয়ে থাকে স্বৈরাচারীর বুলেটের সামনে। কারফিউ ভেঙে এই জুলুম শাহীর মসনদকে ধুলোয় মিশিয়ে দেওয়ার প্রথম আর চূড়ান্ত মিছিলের সূত্রপাত হয়েছিল এই উত্তরা থেকেই। তবে এখানে নেতৃত্ব দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বলছেন তারা নানাভাবে উপেক্ষিত হয়েছে কোটা আন্দোলনের এই সূত্রপাত এবং তার শেষের সময়টার পরে। জুলাইয়ে উত্তরা জুড়ে প্রতিরোধের চিত্র তুলে ধরেছেন সহকর্মী নাইম আবির।
মহাসড়কে এসে যেটা দেখছি সেটি হচ্ছে যে উত্তরার যে জায়গাটি রয়েছে, আমরা এই মুহূর্তে একটি বড় সংখ্যক মিছিল দেখছি, অর্থাৎ লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি দেওয়া হয়েছে। 5 আগস্ট 2024 শেষ মরণ কামড়ের জন্য যখন পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত নিষ্ঠুর স্বৈরাচারের সকল আয়োজন, তখন সবার আগে কারফিউয়ের ব্যারিকেড ভেঙে ফেলে উত্তরার সংগ্রামী মুক্তিকামী জনতা। যে দেয়ালের দৃষ্টিসীমার দূরত্বেই ছিল আকাঙ্ক্ষিত মুক্তির তোরণ। বাসা থেকে বের হয়েছিলাম যে আজকের পরে হয়তো আর বাসায় ফেরা হবে না, আমরা হয়তো শহীদি জীবন হয়তো লাভ করতেও পারি। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, আমরা পারার কোনো ক্যাপাসিটি আর নাই, আর্মি তো ডিরেক্টলি ফায়ার করবে, পারলে কিছু আবাবিল পাঠাও, আমাদেরকে বাঁচাও, এটা ছাড়া আর ওয়ে নেই। এরপর আসে সেই কাঙ্ক্ষিত খবর, পালিয়েছে শেখ হাসিনা। ছাত্র জনতার দখলে যখন গণভবন, তখনও উত্তাল উত্তরা। বিজয় উদযাপনরতদের উপর গুলি চালায় পুলিশ। তারই একটি গুলি লাগে 6 বছর বয়সী জাবির ইব্রাহিমের পায়ে। কবির হোসেনের সন্তানকে কেন জীবন দিতে হলো 24-এর গণঅভ্যুত্থানে? একজন নার্সারি পড়ুয়া শিশুর সঙ্গে কোটা, বৈষম্য কিংবা রাজনীতির কি সম্পর্ক থাকতে পারে? বছর ঘুরলেও সেই প্রশ্ন আজও তাড়া করে ফেরে বাবার হৃদয়ে। যখন আমার ছেলেটা মারা গেল, তখন আমি এক মুহূর্তে বলতেছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সে শহীদ হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাকে পছন্দ করে নিয়ে গেছে, কিন্তু এই দেশ তাকে যেভাবে হত্যা করলো, এরকম গত 15 বছর 16 বছর হাসিনা যে রাষ্ট্র কায়েম করে গেছে, এইটা আসলে আমরা কাম্য, আমাদের আশা ছিল না। আল্লাহর কাছে বলতে পারবো আমি মারা গেছি দেশের জন্য। এভাবেই আধিপত্যবাদের কালো থাবা থেকে মুক্ত হতে হটস্পট হয়ে উঠেছিল উত্তরা। বুলেটের সামনে বুক চিতিয়ে এক কাতারে দাঁড়ায় শিশু থেকে বৃদ্ধ সর্বস্তরের ছাত্র জনতা। মানুষের বুক বিদীর্ণ করা হিংস্র বুলেট, যন্ত্রদানব, রায়ট, এপিসি, ভয়ঙ্কর সব মারণাস্ত্রের বিরুদ্ধে সে সময় জনতা মুখোমুখি হয় নিরস্ত্রভাবেই, যা দুমড়ে মুচড়ে দেয় স্বৈরাচারের মসনদ। শুরুটা 16 জুলাই 2024। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, উত্তরায় যেভাবে সংগঠিত হলো ছাত্র জনতা, লক্ষ্যই ছিল দেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করা। আমরা প্রত্যেকদিন তার আগের রাতে ম্যাপ নিয়ে বসতাম, ম্যাপ নিয়ে বসে আমরা ঠিক করে দিতাম, ম্যাপটা পোস্ট করা হতো যে আমরা কয়েকটা ভাগে বিভক্ত হতাম। আমরা দুইটা দলে বিভক্ত হয়ে দুইটা রাস্তা আমরা দখল করি, মেইন যে সড়কগুলো, যাতে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতে আমাদেরকে নজরে পড়ে সবার। একদিন বিরতি দিয়ে 18 জুলাই ফের মাঠে নামে ছাত্র জনতা। এদিন সকাল থেকেই রণক্ষেত্র হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরাও ছুটতে থাকে ইট পাটকেল। এই মুহূর্তে আমরা আছি জমজম টাওয়ারের সামনে। ছাত্রলীগ এবং যুবলীগের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ। এদিন 2 শতাধিক আহত হবার পাশাপাশি 20 জনেরও বেশি শহীদ হন। 18 জুলাই পুলিশ আমাদের প্রায় অবাক করে দিল। অবাক করে দিয়ে যখনই আমরা মিছিলগুলো নিয়ে বিএনএসে আসা শুরু করলাম, হঠাৎ করে পুলিশ তখন সাউন্ড গ্রেনেড মারলো। একটার পর একটা রিক্সা খালি কুয়েত মসজিদে ঢুকতেছে, এবং ওই লাশগুলোর অবস্থা মুমূর্ষু। এক ধরনের দেখা গেছে যে মাথায় গুলি লেগেছে, কারো বুকে গুলি লেগেছে, এবং বোঝা যাচ্ছে এরা আর বাঁচবে না। এরপর 5 আগস্ট পর্যন্ত অদম্য প্রতিরোধ গড়ে তোলে উত্তরার জনতা। এমনকি ইন্টারনেট বন্ধের সময়গুলোতেও থেমে থাকেনি সংগ্রাম। বিনিময়ে শতাধিক শহীদের রক্তে রঞ্জিত হয় উত্তরা। নেটওয়ার্ক যখন ছিল না, তখন আমরা আসলে বাটন ফোন ইউজ করতাম। ওই দিন আমাদের সামনের যে শাড়িটা ছিল, ওই শাড়ির আমার মনে হয় না একজনও বেঁচে আছে। পুরো জুলাই আগস্টে পতিত সরকারের বাধার মুখেও আন্দোলনকারীদের সেবা দেবার চেষ্টা করেছে উত্তরার কুয়েত মৈত্রী ও উত্তরা আধুনিক হাসপাতালের কিছু চিকিৎসক ও স্টাফ। যদিও আন্দোলনে আহত অবস্থায় চিকিৎসা নিতে এসে মারা যাওয়া শহীদের সংখ্যাও গোপন করার অভিযোগ রয়েছে তৎকালীন কর্তৃপক্ষের বিরুদ্ধে। তো ওনারা কোনো ডকুমেন্টস দেয় না, বা সামান্য একটা প্রেসক্রিপশন বা একটা কোনো প্রকার একটা সিল বা একটা কাগজ কিচ্ছুই দেয় না কোনো আহত বা নিহতদের। আমার এখানে 18 তারিখে 1:08 সর্বপ্রথম অ্যাট এ টাইম 3 জন, অনেকগুলো ইনজুরি নিয়ে আসে, 2 জন দেন এক্সপায়ার করে,
এবং সেই ডেট ডিক্লারেশনও আমরা করতে পারিনি, আমাদেরকে করতে দেওয়া হয়নি। মানুষজন কিন্তু চেয়েছিল যে জুলাই প্রোক্লেমেশন। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠকদের কাছে প্রশ্ন, বছর ঘুরলেও কতটা প্রত্যাশা পূরণ হয়েছে তাদের? এক বছরে জুলাই ঘোষণাপত্র বিচারের অগ্রগতি নিয়ে হতাশ অনেকেই। এখন পর্যন্ত 11 মাস পেরিয়ে গেলেও সেই প্রোক্লেমেশনটা আসলো না। কেন আসলো না, কার গাফিলতিতে আসলো না, সেই জিনিসগুলা নিয়ে আমরা প্রচন্ড পরিমাণে আশাহত। ঘোষণাপত্রটা হচ্ছে একটা বিপ্লবের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় মূলত। এই 11 মাস পরে আমরা এখন পর্যন্ত আমাদের বিপ্লবের স্বীকৃতিটা আমরা পাই নাই। একটা ধারণা আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো অতটা লড়াকু নয়, কিন্তু দেশের প্রয়োজনে তারাও যে প্রতিবাদী হয়ে উঠতে পারে তার সব থেকে বড় উদাহরণ 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। 17 জুলাই মধ্যরাতে একটি নোটিশের মাধ্যমে পতিত সরকার যখন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেয়, তখন এই আন্দোলনের মূল চালিকা শক্তি হয়ে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধুমাত্র মিছিল কিংবা স্লোগান নয়, নিজের জীবন দিয়ে তারা নতুন নজির তৈরি করেছে, যার সব থেকে বড় সাক্ষী বিমানবন্দরের এই মহাসড়ক এবং একই সাথে উত্তরার সর্বস্তরের জনগণ। নাইম আবির, এখন, ঢাকা। জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হয়েছে। বুধবার রাত 1টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চেয়ারপারসনের মেডিকেল বোর্ডে পরামর্শে মধ্যরাতে জরুরিভাবে তাকে হাসপাতালে নেয়ার কথা জানায় দলটি। বর্তমানে তিনি সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত 2:52 তিনি বাসায় ফেরেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের জরুরি প্রয়োজন থাকায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরে ইসলামিক ব্যাংক থেকে এসালাম সহ যে সমস্ত দখলদাররা তাদেরকে সরিয়ে দেওয়া হলেও এখনও যেন শঙ্কা কাটেনি এই ব্যাংকের, বলছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন নয়া সুবিধাভোগীদের দখলে এখনও বিপদেই আছে ব্যাংকটি। বিশেষজ্ঞরা বলছেন মালিকানা বেদখল হওয়ায় আর্থিক সূচকে বিপর্যস্ত ব্যাংকটি ঘুরে দাঁড়াতে অভিজ্ঞ আর যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তবে এখনও পূর্বের মালিকদের কাছে বা হাতে এসে পৌঁছায়নি ব্যাংকটি। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটি ছিনিয়ে নেয় এসালাম গ্রুপ। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে লুটেরা গোষ্ঠী পালিয়ে গেলেও এখনও স্থিতিশীলতা ফেরেনি ব্যাংকটিতে। এরই মধ্যে ইসলামী ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়ে কয়েক দফা রাস্তায় নামে শেয়ার হোল্ডার পরিচালক ও গ্রাহকরা। 11 আগস্ট এক প্রতিবাদ সমাবেশে গুলিবিদ্ধ হন ব্যাংকের 6 কর্মকর্তা কর্মচারী। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। গেল বছরের 22 আগস্ট এসালাম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। গঠন হয় 5 সদস্যর নতুন পর্ষদ। রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের এমডির দায়িত্বে থাকা অবস্থায় নানা অভিযোগে থাকার পরেও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ওবায়দুল্লাহ আল মাসুদ। চেয়ারম্যান হওয়ার পর ফের তার বিরুদ্ধে এসালামের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। বিএফআইইউ তলব করে মাসুদ সহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব। অবশেষে 17 জুলাই পদত্যাগ করেন তিনি। এরপর ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক জোবাইদুর রহমানকে চেয়ারম্যান করে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে শেয়ার হোল্ডার, ব্যাংকার সহ আমানতকারীদের রয়েছে অসন্তোষ। তাদের দাবি, ইসলামী ব্যাংকের মতো শরিয়া ব্যাংক পরিচালনায় অভিজ্ঞতা নেই তার। সঠিকভাবে পরিচালনার জন্য সঠিক বোর্ড দরকার। আর কোনোভাবে আমরা গ্রাহক হিসেবে মনে করি না যে জোবাইদুর রহমান স্যারের যে ব্যাকগ্রাউন্ড আমরা যতটুকু জানি, তিনি ইসলামী ব্যাংক পরিচালনার মতো ওনার ইতিপূর্বে কোনো ধরনের অভিজ্ঞতা আছে আমাদের জানা নেই। 9 জুলাই জোবাইদুর রহমানকে অপসারণের দাবিতে আন্দোলন করে ব্যাংকের শেয়ার হোল্ডার ও গ্রাহকরা। সংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে ফের সংকটের শঙ্কা রয়েছে। প্রতিষ্ঠাকালীন যারা ছিলেন, যারা ইতিমধ্যে গত 44 বছরে ব্যাংকের পথ চলায়, যারা তাদের সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সে ভালো মানুষগুলোর কাছে ইসলামী ব্যাংক আবার ফিরে যাবে, ইসলামী ব্যাংক আবারও প্রথম হবে। বিশেষজ্ঞরা বলছেন, মালিকানা বেদখল হয়ে যাওয়ার পর ব্যাংকটির আর্থিক সূচকগুলোতে অবনতি হয়।
এমন অবস্থায় ব্যাংকটির ঘুরে দাঁড়াতে অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। যে ইসলামী ব্যাংক যে ভাবধারায় প্রতিষ্ঠিত ছিল এবং যেভাবে পরিচালিত হয়ে আসছিল আবারও তাদের হাতেই ফেরত দেওয়া উচিত। বর্তমান পরিষদ বা যেভাবে এটাকে সেট করা হচ্ছে তাদের প্রতি আস্থা রাখতে পারছে না। এখনও যদি আবারও আগের মতো এই ধরনের লোক দিয়ে করা হয় তাহলে তারা নিজেরাই হয়তো বা বিদ্রোহ করতে পারে যে আমরা এই ধরনের প্রশাসন চাই না। কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন চেয়ারম্যানের হাত ধরে এগিয়ে যাবে ইসলামী ব্যাংক। ইসলামিক ব্যাংকিং সম্পর্কেও তার সম্যক ধারণাই আছে। তার প্রফেশনাল প্রোফাইল খুবই সমৃদ্ধ। আমরা দেখি কিছুদিন উনি কেমন পারফর্ম করে, তারপরে রিভিউ করে বুঝবো যে কাজটা ভালো হলো না খারাপ হলো। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত ব্যাংকটিতে খেলাপি 47,618 কোটি টাকা। দেলোয়ার দোলন, এখন ঢাকা। হাওর বেষ্টিত নেত্রকোনায় সাড়া ফেলেছে ফসলের হাসপাতাল। ব্যতিক্রমধর্মী এই সেবা কেন্দ্রে বিনামূল্যে সেবা পাচ্ছেন হাজারো কৃষক। উদ্যোক্তারা বলছেন, ক্ষতিকারক রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা আর ফসল উৎপাদনে ব্যয় কমাতে এমন আয়োজন। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। জমিতে ধান কিংবা সবজি চাষের আগে কয়েক দফা সার ও রাসায়নিকের ব্যবহার একদিকে যেমন খরচ বাড়ায়, তেমনি নষ্ট করে মাটির গুণাগুণ। তবে প্রচলিত এসব ক্ষতিকারক রাসায়নিকের বিপরীতে প্রাকৃতিক উপকরণে চাষাবাদের পদ্ধতি তৈরি করেছেন নেত্রকোনার একদল কৃষক। নেত্রকোনা মদন সড়কের আটপাড়ার দুর্গাশ্রমে ফসলের এই হাসপাতালেই শেখানো হয় প্রাকৃতিক উপকরণে চাষাবাদের পদ্ধতি। এই হাসপাতাল রাসায়নিকের পরিবর্তে কৃষকদের প্রাকৃতিক উপকরণের মাধ্যমে জমির পোকা দমন ও চাষ পদ্ধতি সম্পর্কে উদ্বুদ্ধ করে। এতে একদিকে যেমন চাষাবাদে অতিরিক্ত অর্থ ব্যয় কম হচ্ছে, পাশাপাশি কমছে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশকের ব্যবহার। জৈবিক সার দিলে দেখা গেল খরচও কম লাগে, আবার ফসলেরও ভালো হইতেছে, নিজেই তৈরি করতেছে, পরিবেশও ভালো থাকতেছে, পরিবেশ বান্ধব। একটা কৃষি হাসপাতাল হয়েছে আর কি, এতে মানে আমাদের একটু উপকৃত হয়েছে মোটামুটি ভালোই। জমিতে সার ছাড়া অন্য জৈব সারের মাধ্যমে কিভাবে আমরা জমির করতে পারি এগুলাই শিক্ষা এনে দেওয়া হইতাছে। এখন তো কৃষক তো একটা সার মুখী বেশি, সার খায়া সবাই খাওয়ার আগে গেলা বেশি মারাইব, এই লাগিয়ে সার ব্যবহার করে, বুঝলেন না? যে টিয়া লাগে নইলে তো আমরা টাকা পয়সা লাগে না, গাছের ওষুধ দিয়ে আমরা হয়ে যায়। কৃষি বিভাগ ও ধান গবেষণাকারী সংস্থার মাধ্যমে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ নিয়ে হাসপাতালটির পরিচালনা করছেন 27 কৃষক। সমিতি গঠন করে মাসিক 20 টাকা চাঁদা নিয়ে চলছে কার্যক্রম। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক কৃষক আসছেন পরামর্শ নিতে। পরিবেশ রক্ষা করার জন্য আমরা কিন্তু এখানে এই যে জৈব বালাইনাশক ব্যবহার করি এবং এই পরামর্শটা এই কৃষকরা দেই, আমরা নিজেরাও করি। কীটনাশক দিতেছে, মানে উপকারী পোকা যেটা, মানে ক্ষতিকারক পোকা যেটা সব মাইরেলতেছে। কৃষকরা আসে এনে পরামর্শ দেই। আমরা একটা জৈব বালাইনাশক আমরা তৈরি করি, এই তৈরিটা করিয়া একটা মিশ্রণ তৈরি করিয়া দেই, দিলে যারা যে রোগে আসে এই রোগের দায় আমরা এটি পদ্ধতিটি দিয়ে দিই, পদ্ধতিটি দিয়ে দিলে তারা বাড়িতেই এটি তৈরি করতে পারে। প্রাকৃতিক উপকরণের মাধ্যমে চাষাবাদের পদ্ধতি বিস্তারে কৃষকদের নানা পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে কৃষি বিভাগ। গাছের যে ঔষধ নিজ হাতে তৈরি করেন, সেই ঔষধ দিয়েই তারা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ফসলের যে রোগবালাই সেগুলোকে চিকিৎসা করার উদ্দেশ্য নিয়ে এই হাসপাতাল তৈরি, এবং সেটা গত 10 বছর ধরে এই অঞ্চলে কৃষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এবং নিজেদের সাথে আলোচনা করে আইপিএম সংক্রান্ত বিষয়ে বেশ কিছু অভিজ্ঞ হয়েছেন। মাঠ পর্যায়ে কোনো ফসলের রোগ অথবা পোকার সমস্যা দেখা দিলে তারা এখানে নিয়ে আসেন এবং নিজেদের ভিতরে আলোচনা করে তাদের অভিজ্ঞতার ভিতরে যতটুকু করে তারা পরামর্শ দেন। তারপরে যদি কোনো ব্যাপারে যদি তারা অধিকতর পরামর্শ বা কোনো নেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ যারা আছেন তাদের সাথে তারা যোগাযোগ রাখেন। এইভাবে এই কার্যক্রমটি চলমান আছে। তাদের যে উদ্যোগটি, এটা আসলে একটি প্রশংসনীয় উদ্যোগ। গেল 6 বছরে আটপাড়া উপজেলার প্রায় 1000 কৃষক রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক উপকরণের মাধ্যমেই চাষাবাদ করে আসছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে কমেছে ধানের দাম। প্রকারভেদে
প্রায় ১৪০০ থেকে ১৬৫০ টাকা মন দরে বিক্রি হচ্ছে ধান, আর এতে করে ক্ষোভ প্রকাশ করেছে কৃষক। এ নিয়ে আরও জানাতে নওগাঁর মহদেবপুর উপজেলার চকগড়ি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, শুভ সকাল আপনাকে। আমি জানতে চাই যে ধানের দাম কমার কারণ কি বলছেন সেখানকার কৃষকরা, পাশাপাশি এটাও জানাবেন যে টাকা ঠিক কত টাকা করে আসলে বিক্রি হচ্ছে বা কমেছে ধানের দাম। অনেক গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম কমছে মনে অন্তত 40 থেকে 50 টাকা পর্যন্ত। আর ধানের দাম কমায় ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার কৃষকরা। আজ নওগাঁ জেলার মহদেবপুর উপজেলার চকগড়ি হাটবার ভোর থেকে এই হাটে কৃষকরা ধান বেচা কেনার জন্য নিয়ে আসেন। এখানে ধানের দাম কমে যাওয়ার পর আজ বিক্রি হচ্ছে কাটারিবাগ ১৬৫০ থেকে ১৬৭০ টাকা, জিরা সাইল ১৬০০ থেকে ১৬২০ টাকা এবং সুফলতা ধান বিক্রি হচ্ছে ১৪৫০ থেকে ১৪৭০ টাকা পর্যন্ত। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এখন ইরিবোরমের ভর মৌসুম, গত ২ মাসে পর্যায়ক্রমে ধানের দাম বেড়েছিল প্রায় ২৫০ টাকা পর্যন্ত। ধানের দাম বাড়ার পর হঠাৎ করে আবার দাম কমেছে মনে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আর ধানের দাম কমে আসার কারণে কৃষকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ধানের দাম কমার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন যে আগামী মাসে এলসি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যেহেতু ধান চালের দাম ঊর্ধ্বগতি, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এই ভয়ে যারা ধান চাল উৎপাদন করেন, অর্থাৎ ধান উৎপাদন করেন এবং মজুত করেন এবং চাল উৎপাদন করেন, তারা মূলত আসলে মজুত করার কোনো অপশন পাচ্ছে না। জরিমানার ভয়ে মূলত তারা এখন কম পরিমাণ ধান কিনছেন। আর এই ধান কম কেনার কারণে বাজারে যেমন ধান বেশি আসছে, কৃষকদের টাকার প্রয়োজন হচ্ছে, তারা বাধ্য হয়ে আসলে ধান কম দামে কিনতে বাধ্য হচ্ছেন। আর ধান দাম কম হওয়ার কারণে কৃষকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা আরও বলছেন যদি তারা পর্যাপ্ত পরিমাণ ধান কিনে মজুত করেন তাহলে প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হবে। আর প্রতি 2 মাসে জেলাতে প্রায় 8টি প্রতিষ্ঠানে ৬,৫২,০০০ টাকা পর্যন্ত জরিমানা করেছে জেলা খাদ্য বিভাগ এবং জেলা ভোক্তা অধিদপ্তর, যার কারণে আসলে যারা চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছেন এবং চাল কল মালিক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা কম পরিমাণ ধান কিনছেন। এই কারণে ধানের দাম কম হচ্ছে এবং আগামীতে ধানের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে ধানের দাম নিয়ে সব শেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। ৮৮ বছরের পুরনো স্কুল ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে কয়েক বছর আগেই, কিন্তু এখনও সেই ভবনের নিচতলা আর পাশের একটি মন্দিরের অফিস কক্ষে চলছে 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। ভয় আর অনিশ্চয়তার মধ্যে ক্লাস করছে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার 650 শিক্ষার্থী। ইমরান আলী সজীবের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত প্রতিবেদন। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার ২৬ ও ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান। পুরোপুরি ভবনের ছাদ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে দোতলার কার্যক্রম। নিচতলার মাত্র 2টি কক্ষে এবং পাশের মন্দিরের অফিস কক্ষে চলছে 650 শিক্ষার্থীর ক্লাস। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অভিভাবকরা। শিক্ষার পরিবেশ তো দূরের কথা, শ্রেণীকক্ষে জমে থাকা পানিতে বাড়ছে ডেঙ্গুর শঙ্কাও। আমরা মনে আতঙ্ক নিয়ে ক্লাস করি, মনে আতঙ্ক নিয়ে ক্লাস করা যায় না, ভালোভাবে পড়াশোনা করা যায় না, আমাদের খেলার কোনো জায়গা নাই। টিফিন টাইমে আমরা কোথাও সবাই মিলে খেলাধুলা করতে পারি না, আমরা টয়লেট খেতে যেতে পারি না। ভাঙা, তাই আমরা এখানে ক্লাস করি, আমাদের এখানে অনেক সমস্যা হয়। আমরা ভয়ে থাকি যে বাচ্চাদের দিয়ে গেলে যে কখন একটা দুর্ঘটনা ঘটে, আর এটা যে কোনো মতো ঘটতেই পারে। আল্লাহ মাফ করে সবাই যাতে সুস্থ থাকে। আমরা এর আগেও সব গার্জিয়ানরা বলছিলাম একবার উদ্যোপনা নেওয়ার জন্য স্কুলে আমাকে ট্রান্সফার করছে, যে মন্দিরে ট্রান্সফার করছে, যে বাচ্চারা ওখানে ক্লাস করবো কতদিন। 1937 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় দুইটি একটি দোতলা ভবনের 7টি কক্ষ নিয়ে গঠিত। 2023 সালের একটি কক্ষের ছাদ ভেঙে পড়ায় দোতলায় পাঠদান পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর নিচতলায় আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠদান চলছে মন্দিরে। এদিকে বিদ্যালয় ভবনটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট জায়গাগুলোতে কথা বলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ মন্দির কমিটির। পুরানো ভবন হওয়ার কারণে জানালা দরজা এগুলার অবস্থা খুবই জরাজীর্ণ এবং আলো বাতাস খুবই কম ঢোকে, যার কারণে বাচ্চাদের অস্বাস্থ্যকর পরিবেশে পড়াতে হচ্ছে। আর শিক্ষকদেরও সমস্যা হয়, আসা যাওয়ায় একটা ক্লাস স্কুলে একটা ক্লাসের পর মন্দিরে আসতে 5টা মিনিট লাগে। এই 5 মিনিটের ঘাটতি আসলে আমরা পূরণ করতে পারি না। কিন্তু বাচ্চারা এই দৌড়াদৌড়ি
এই বাথরুম যাইতে পারে না, সরকারের কাছে আমরা করছিলাম, কিন্তু এই অবধি আমাদের কোনো কার্যক্রম হচ্ছে না। জরাজীর্ণ ভবনে ক্লাস চলায় দিন দিন কমছে ছাত্র সংখ্যা। অভিভাবকরাও নিরাপত্তাহীনতায় সন্তানদের অন্য স্কুলে পাঠাতে বাধ্য হচ্ছেন। জেলা শিক্ষা অফিস, ডিসি সবাইকে জানানোর পরও নতুন ভবনের কাজ শুরু হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষকের। অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে অফিস রুমে আমরা 2 হাজার বিদ্যালয়ের শিক্ষক একসাথে বসি। এখানে অস্বাস্থ্যকর পরিবেশ, পানি উঠে বসে থাকে। বৃষ্টির মধ্যে আমরা ক্লাস করি না, অফ করে দিই। আমাদের প্রত্যেকটা শ্রেণীকক্ষে পানি উঠে নিচতলায়। আর আমাদের যখন 2023 সালে এখানে ঝুঁকিপূর্ণ, আমাদের সিঁড়িটা ঝুঁকিপূর্ণ বলে আমাদের অলরেডি 5টা ক্লাস বন্ধ করে দিল। আমরা 2টা রুমে ক্লাস করি আর একটা রুমে এখানে কোনো রকমের কাজ চালাইতেছি। জেলা শিক্ষা অফিসার আরও বলছে, ভবনটি নির্মাণের ক্ষেত্রে জমি সংক্রান্ত বেশ কিছু সমস্যা থাকায় কাজ শুরু সম্ভব হয়নি। নতুন ভবনের জন্য আবেদন প্রক্রিয়াধীন বলেও দাবি করা হয়। এদিকে ভবন নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করছে জেলা প্রশাসক। ভবন যে নির্মাণ হয় পিডিপি 3, 4, 5 এইভাবে বিভিন্ন প্রকল্প হয়, প্রকল্পের আওতায় ভবনগুলো নির্মাণ হয়। কাজে একটা প্রকল্প পাস হয়ে বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করে তো কিছুটা একটু সময় লাগে, তালিকাভুক্ত হয়ে আছে। সেই প্রকল্পটি শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন আমরা আগামীতে যদি কোনো প্রকল্প নেয় সেক্ষেত্রে আমরা এটি লিস্টে রেখেছি দ্রুত, যাতে প্রকল্প নেওয়ার সাথে সাথেই আমরা স্কুলটি প্রকল্পের আওতায় এনে নতুন ভবন করতে পারি। নতুন ভবন নির্মাণে দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই সংশ্লিষ্ট সবার প্রশ্ন, আর কতদিন ঝুঁকি নিয়েই চলবে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। এখন নারায়ণগঞ্জ। পার্বত্য শান্তি চুক্তির দীর্ঘ 27 বছর পার হয়ে গেছে, তবুও নতুন নতুন দলের আবির্ভাবে বেড়েছে দ্বন্দ্ব আর সংঘাত। বিশেষ করে আধিপত্য বিস্তার, গুম, খুন, চাঁদাবাজ নিয়ে পাহাড়ের এই নির্জনে সংঘাতে প্রায় উত্তাল থাকছে বান্দরবান। তবে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। বিস্তারিত প্রতিবেদনে। উত্তাল পাহাড়ি জনপদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1997 সালে জনসংহতি সমিতি JSS এর সাথে শান্তি চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র জমা দিয়ে সুপথে ফিরে আসে সন্তু বাহিনীর কয়েক হাজার সদস্য। শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে শুরু হয় উন্নয়নের কাজ। গেল 2 যুগে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে হয়েছে ব্যাপক পরিবর্তন। পার্বত্য অঞ্চলকে সুরক্ষিত করতে ও কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে দুর্গম সীমান্ত এলাকায় নির্মিত হচ্ছে সীমান্ত সড়কও। শুধু তাই নয়, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়েছে পাহাড়ের মানুষ। এছাড়াও পিছিয়ে পড়া বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমানে এসেছে ব্যাপক পরিবর্তন। কিন্তু চুক্তির 27 বছরেও শান্তি ফেরেনি পাহাড়ি এ জনপদে। আধিপত্য বিস্তারের জেরে সৃষ্টি হয়েছে নতুন নতুন দল, আর এসব দলের সদস্যরা লিপ্ত হচ্ছে চাঁদাবাজি, গুম, খুন ও রক্তক্ষয়ী সংঘাতে। তাই পাহাড়ের সংঘাত বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা। আমাদের দুর্ভাগ্য, দীর্ঘ 27 বছর গত হওয়ার পরও তারপরও আমাদের ওই চুক্তি বাস্তবায়ন তো হয়নি যখন, তখন তো শান্তি তো আশা করাও যায় না। আমরা সকলে প্রত্যাশা করি এই পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হোক। তো সরকারের যে উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। পার্বতী চট্টগ্রাম যে চুক্তি হয়েছে, সেই চুক্তি এটা উইন হয় নাই, এটা একটা পক্ষকে লাভবান করা হয়েছে। বিদায় 54% বাঙালি এই পার্বত্য অঞ্চলে, বাঙালিদের কোনো প্রতিনিধি 97 সালের চুক্তিতে কোনো ডায়লগে ছিল না। এবং এই পার্বত্য চট্টগ্রামে জীবন দিয়ে কাজ করছে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি ছিল না। বিদায় এই চুক্তিটা আসলে শান্তি প্রতিষ্ঠা হয় নাই, এটা অশান্তি হয়েছে। এদিকে পাহাড়ে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরকার প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য 3 জেলায় বান্দরবান সহ শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। গেল 5 বছরে সংঘাতে বান্দরবান জেলায় প্রাণ গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত 25 জনের। এখন বান্দরবান।
তীব্র পানির সংকটে ভুগছেন আফগানিস্তানের রাজধানী কাবুলের বাসিন্দারা। স্কুল বাদ দিয়ে পানির পাত্র নিয়ে ছুটতে হচ্ছে শিক্ষার্থীদেরও। অর্থের বিনিময়ে চাহিদা মতো পাওয়া যাচ্ছে না পানি। এই অবস্থায় কাবুল আধুনিক ইতিহাসে প্রথম পানি শূন্য রাজধানী হতে চলেছে বলে সম্প্রতি সতর্ক করেছে অলাভজনক সংস্থা মার্সি কার্ভস। এছাড়া অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও কারখানার বর্জ্যের কারণে কাবুলের ৮০% ভূগর্ভস্থ পানি বিষাক্ত হয়ে উঠেছে বলেও তথ্য তুলে ধরেছে সংস্থাটি। এর মধ্যে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় পানির সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এ নিয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ভোরে সূর্য উঁকি দিতেই পানির সন্ধানে বেরিয়ে পড়েন আফগানিস্তানের রাজধানী কাবুলের বাসিন্দারা। এক বালতি পানি পাওয়া যেন তাদের কাছে সোনার হরিণ, যার পেছনে ছুটছে শিশু থেকে বৃদ্ধ সবাই। তীব্র পানি সংকটে জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে কাবুলবাসীর। এই অবস্থায় সম্প্রতি রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে পানি। পানির ট্যাঙ্কারের শব্দ কানে আসতেই হুমড়ি খেয়ে পড়ছেন বাসিন্দারা। কে কার আগে পানির পাত্র ভরবে তা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়। তবুও চাহিদা মতো পানি পাচ্ছেন না তারা। We are a family of 10 people. We use a lot of water. That's why I go down there to buy it. I go to school at 6 o'clock in the morning, and when I return, I have to carry water buckets to my home up the hillside, and for that reason, I'm too tired to do my homework. পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, কাবুল খুব শিগগিরই আধুনিক ইতিহাসে প্রথম পানিশূন্য রাজধানী হয়ে উঠতে পারে বলে শঙ্কা করছে অলাভজনক সংস্থা মার্সি কার্ভস। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬০ লাখের বেশি মানুষের শহর কাবুলে আগামী ৫ বছরের মধ্যেই পানি ফুরিয়ে যেতে পারে। আর এই সংকট অর্থনৈতিক পতনের দিকেও নিয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মাটির নিচে থেকে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর 25 থেকে 30 মিটার নিচে নেমে গেছে, যার কারণে কাবুলে প্রায় অর্ধেক কূপ ইতিমধ্যেই শুকিয়ে গেছে। পানির তীব্র সংকটের পেছনে অপচয়কেও বড় কারণ হিসেবে দেখছেন কর্তৃপক্ষ। As you know, we faced drought for the last few years. Kabul's water level drops because of a few factors. First, there was very little rain. Second, the population in the cities increased. And third, people used to waste a lot of water. বছরে 4.40 লাখ ঘনমিটার পানি উত্তোলন করা হচ্ছে কাবুলে, যা প্রাকৃতিক উপায়ে মাটির নিচে জমা হওয়া পানির পরিমাণের চেয়েও অনেক বেশি। যদি এই ধারা চলতে থাকে তাহলে 2030 সালের মধ্যে শহরটিতে পানির উৎসগুলো একেবারেই শুকিয়ে যেতে পারে। অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও কারখানার বর্জ্যের কারণে জীবাণু ছড়িয়ে কাবুলের 80% ভূগর্ভস্থ পানি বিষাক্ত হয়ে উঠেছে বলেও দাবি মার্সি কার্ভসের। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় পানি সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। 2025 সালের মধ্যে কাবুলে পানি ও স্যানিটেশন খাতে $26.40 লাখ প্রয়োজন হলেও তহবিল পৌঁছেছে মাত্র $80 লাখ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার খবর। মিরপুরে 3 ম্যাচ টি-20 সিরিজে 2-0-তে সিরিজ জিতে এবার হোয়াইট ওয়াশে চোখ বাংলাদেশের। ঘরের মাঠেই প্রথমবারের মতো পাকিস্তানকে 3-0-তে হারানোর অপেক্ষা করছে টাইগাররা। ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। পাকিস্তানের মাটিতে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হবার পর ঘরের মাঠে দারুণ জবাব দিয়েছে টিম বাংলাদেশ। টি-20 সিরিজে লিটন দাসের নেতৃত্বে প্রথম 2 ম্যাচেই দাপট দেখিয়েছে টাইগাররা। বিশেষ করে বোলারদের ধারাবাহিকতায় ছিল না কোনো কমতি। সিরিজে প্রথম 2 ম্যাচে বাজেভাবে ব্যর্থ ছিল পাকিস্তানের ব্যাটাররা। মিরপুরের পিচের সাথে মানিয়ে নিতে পুরোপুরি ব্যর্থ হয় সালমান আলী আঘার দল। প্রথম টি-20-তে টপ অর্ডারের 6 ব্যাটার 2 অঙ্কের ঘরে রান করতে ব্যর্থ হয়। অন্যদিকে বাংলাদেশ দল মিরপুর পিচে অনেকটাই স্বচ্ছন্দে খেলে। 2 ম্যাচে বোলাররা দাপুটে পারফর্ম করে। তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ দলের ফিল্ডিং পারফরমেন্সও ছিল অসাধারণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রাইসিস ম্যান হয়ে দাঁড়িয়েছেন জাকের আলী। ব্যাটিংয়ে পারভেজ ইমন, তানজিদ তামিমদের নিয়ে গড়া তরুণ তুর্কিরা শেষ ম্যাচেও চাইবে জয়ের ধারা বজায় রাখতে। বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ ও শরীফুলের কার্যকরী বোলিংয়ের সাথে তাসকিন, সাকিব ও রিশাদদের নিয়ে গড়া অ্যাটাক পাকিস্তান ব্যাটারদের পরীক্ষায় ফেলবে নিশ্চিত। টি-20-তে 2 দলের 23 বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় 19 ম্যাচে, বাংলাদেশের জয় 4টিতে। এর মাঝে ঘরের মাঠে বাংলাদেশ জিতেছে 3 ম্যাচে। সিরিজ জিতলে আরেকটি সুখবর অপেক্ষা করবে টাইগারদের জন্য। পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাতে পারলে 223 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 9 উঠবে টাইগাররা। ফারহান ইসান, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শোনামগুলো আরো একবার।
মাইলস্টোনের মরদেহ শনাক্তে 5 পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ। জাতীয় বার্নে সিঙ্গাপুরের চিকিৎসক দল। 8 জনের অবস্থা সংকটাপন্ন। রাজশাহী বিমানবন্দরের আশেপাশে উঁচু গাছপালায় ফ্লাইট ওঠানামায় ঝুঁকি। পাইলটদের অভিযোগেও নেই পর্যাপ্ত ব্যবস্থা। এই গাছগুলা পার হয়ে ঠিক যাওয়ার পরে আমরা 2 রেড 2 হোয়াইট দিকে অনেক সময় 4 হোয়াইট হয়। 4 হোয়াইট হলে আমরা নামতে পারি না, আমরা মিস অ্যাপ্রোচ করে চলে যাই। জুলাইয়ে দুর্গ গড়ে উত্তরা। রাজধানী বিচ্ছিন্নে বুক পেতে শতাধিক শহীদ। নেতৃত্বে থেকেও উপেক্ষিত বেসরকারি শিক্ষার্থীরা। মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরেছেন বাসায়। এবং দখলমুক্ত হয়েও বিপদ কাটেনি ইসলামী ব্যাংকের। নতুন চেয়ারম্যানের অনভিজ্ঞতা নিয়ে অসন্তোষ। প্রতিষ্ঠাতাদের ফেরানোর দাবি শেয়ারধারীদের। তিনি ইসলামী ব্যাংক পরিচালনার মতো ইতিপূর্বে কোনো ধরনের অভিজ্ঞতা আছে আমাদের জানা নেই। বর্তমান পরিষদ বা যেভাবে এটাকে সেট করা হচ্ছে তাদের প্রতি আস্থা রাখতে পারছে না। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যারা এখন টেলিভিশন ফেসবুকে দেখতে চান ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।